ড্রিম এ গপজব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি আজ মুক্তিযুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, যা আগামী আসন্ন যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন শুরু করা যাক। মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী ছিলেন কে? অ্যালেক্সেই কোশিগিন ছিলেন সোভিয়েত ইউনিয়ন বলতে বর্তমান রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন অ্যালেক্সেই কোশিগিন। ইনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি। ফ্রেন্ড অব বাংলাদেশ পুরস্কার কাকে দেয়া হয়েছে? ফ্রেন্ড অব বাংলাদেশ পুরস্কার দেয়া হয়েছিল ফ্রান্সিস জুলিয়ানকে। ফ্রেন্ড অব বাংলাদেশ পুরস্কার দেয়া হয়েছিল। দি ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে? আর্চার কে ব্লাড দি ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ গ্রন্থের লেখক। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত? জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 50 ফুট অবলিক 46.5 মিটার। এটা দুটাই আসতে পারে, মিটারও চাইতে পারে এবং ফুটেও চাইতে পারে, সেই জন্য দুটাই দেয়া রয়েছে এখানে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। চেতনা 71 এর স্থপতি কে? চেতনা 71 এর স্থপতি মইনুল হোসেন। ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? ঢাকা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি মোস্তফা আলী কুদ্দুস ছিলেন ঢাকা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি। শিখা অনির্বাণ ও শিখা চিরন্তন অবস্থিত যথাক্রমে ঢাকা সেনানিবাসে ও সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা সেনানিবাসে ও সোহরাওয়ার্দী উদ্যানে। দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে অধিকাংশ সময়ই প্রশ্ন করা হয় এই দুইটা থেকে, যে শিখা অনির্বাণ কোথায় বা শিখা চিরন্তন কোথায়। এটি রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির চিত্রশিল্পী কে? চিত্রশিল্পী মিনাল হক রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির চিত্রশিল্পী। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর কোথায় অবস্থিত? শহীদ সাগরটা কোথায় অবস্থিত এটি জানতে চাওয়া হচ্ছে। এটি নাটোরে অবস্থিত। মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান শহীদ সাগর নাটোরে অবস্থিত। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি? মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় পুরস্কার দেয় কতটি? 4টি পুরস্কার দেওয়া হয়। এটি বীরশ্রেষ্ঠ পুরস্কার, বীর উত্তম পুরস্কার, বীর বিক্রম পুরস্কার, বীর প্রতীক পুরস্কার। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? বীর বিক্রম উপাধি লাভ করেন 474 জন। এই 4 জন যে আছে, এই 4 জন থেকে অনেক প্রশ্নই করা হয়ে থাকে, যে কতজন বীর শ্রেষ্ঠ ছিলেন, কতজন বীর উত্তম ছিলেন, কতজন বীর বিক্রম ছিলেন, কতজন বীর প্রতীক ছিলেন। এখান থেকে ঘুরিয়ে ফিরে অনেক প্রশ্নই করা হয়। তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন? তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। আর এই প্রশ্নটা খুবই কমন হয়ে গেছে, তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন এটি। কিন্তু যদি বলা হয় কোন জেলার অধীনে যুদ্ধ করেছিলেন, তাহলে এই প্রশ্নটাই একদমই নতুন। তো সেক্ষেত্রে ময়মনসিংহ ও টাঙ্গাইল এই 2 জেলা নিয়ে 11 নম্বর সেক্টর ছিল। তো ওই 11 নম্বর সেক্টরে তিনি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় যুদ্ধ করেছিলেন। কাকন বিবির বাড়ি কোন জেলায়? কাকন বিবির বাড়ি সিলেট জেলায় অবস্থিত। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃতদেহ কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
বাংলাদেশে নিয়ে আসা হয়? এটি 24 জুন 2006 সালে বাংলাদেশে নিয়ে আসা হয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, এটি একটু মনোযোগ সহকারে দেখবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? প্রায় 30 লক্ষ লোক প্রাণ হারায়। প্রায় 30 লক্ষ লোক প্রাণ হারায়। সাইমন ড্রিঙ্ক কে? সাইমন ড্রিঙ্ক কে ছিলেন তা জানতে চাওয়া হচ্ছে এখানে। সাইমন ড্রিঙ্ক ছিলেন 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। তিনি ছিলেন কি? ব্রিটিশ সাংবাদিক ছিলেন তিনি। সাইমন ড্রিঙ্ক, ব্রিটিশ বলতে আপনার ইউকে কে বোঝানো হয়। ব্রিটিশ বলতে ইউকে কে বোঝানো হয়। ইউকে এর সাংবাদিক ছিলেন তিনি। বহির্বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশের, বহির্বিশ্বে মানে সারা বিশ্বে সর্বপ্রথম বাংলাদেশের পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেন সাইমন ড্রিঙ্ক। তিনি ছিলেন ব্রিটিশ সাংবাদিক এবং বহির্বিশ্বে তিনিই সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশ করেছিলেন। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযোদ্ধা জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযোদ্ধা জাদুঘরের নাম বিজয় কেতন। বিজয় কেতন এটির নাম। কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন? কোন ফরাসি, কোন দেশের, যেটা দেখতে হবে যে ফরাসি সাহিত্যিক। ইনি ছিলেন একজন ফরাসি নাগরিক এবং সাহিত্যিক ছিলেন তিনি। ছিলেন সাহিত্যিক। তিনি আদ্রে মায়ারা তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য। মহান মুক্তিযুদ্ধে কতটি সাংগঠনিক শ্রেণী ছিল ও কি কি? শ্রেণী ছিল 3টি, যথা নিয়মিত বাহিনী, সেক্টর বাহিনী ও গেরিলা বাহিনী। এই 3টি বাহিনী ছিল। নিয়মিত বাহিনী, সেক্টর বাহিনী ও গেরিলা বাহিনী, এই 3টি বাহিনীতে বিভক্ত ছিল। বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স গঠিত হয়েছিল কাদের নিয়ে? বিএলএফ ফোর্স গঠিত হয়েছিল বাংলাদেশের যুবকদের নিয়ে। বাংলাদেশি যুবকদের নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। বিএলএফ এর প্রধান প্রশিক্ষক কে ছিলেন? বিএলএফ এর প্রধান প্রশিক্ষক ছিলেন হাসানুল হক ইনু। ইনি বিএলএফ এর প্রধান প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বিএলএফ বাহিনীর প্রধান কে ছিলেন? হাসানুল হক ইনু। এবং আগামী আসন্ন যে কোনো প্রাইমারি পরীক্ষার জন্য বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? মুক্তিযুদ্ধ সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম মুক্তির বার্তা সাপ্তাহিক। পত্রিকাটি ছিলেন সাপ্তাহিক। ডক্টর সেতারা বেগম সেনাবাহিনীর কি পদে ছিলেন? ডক্টর সেতারা বেগম সেনাবাহিনীর ক্যাপ্টেনের পোস্টে ছিলেন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা প্রদান করেন কাকে? সম্মাননা প্রদান করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছিল। দেশের বাইরে প্রথম মুক্তিযুদ্ধ লাইব্রেরি উদ্বোধন করা হয় কোথায়? দেশের বাইরে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক লাইব্রেরি উদ্বোধন করা হয় লন্ডনে। এটি 5 মে 2011 সালে এটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ মালয়েশিয়া। এটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় 25 ফেব্রুয়ারি 1972 সালে মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশ সেনেগাল প্রথম আফ্রিকার দেশ 1 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ, প্রথম ইউরোপের দেশ, ইউরোপ মহাদেশের কোন দেশ বা যে দেশ আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দান করেছেন? এটি পোল্যান্ড 12 জানুয়ারি
1972 সালে এটি আমাদের স্বীকৃতি দান করেছিলেন। বিদ্রোহ পোল্যান্ড বুলগেরিয়া না থাকলে বেলজিয়াম দিতে হবে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোন সমাজতান্ত্রিক দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিলেন? এটি পূর্ব জার্মানি 12ই জানুয়ারি 1972 সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করেছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ কোনটি? প্রথম আমেরিকার দেশ কানাডা। উত্তর আমেরিকার দেশ কানাডা 14ই ফেব্রুয়ারি 1972 সালে আমাদের বাংলাদেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বীকৃতি দান করেছিলেন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী ছিল। এটি আপনি হাসি নামে মনে রাখতে পারেন। হাসি হলো হামিদুর রহমান এবং সিপাহী হলো তার পদবী। সেজন্য আপনি এটির দন্তে স্বরসি আর এর হায়াকার দিলে হাসি হয়, আপনি হাসি দিয়ে এটা মনে রাখতে পারেন। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন? এটি ভোলা জেলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন। ভোলা জেলাটা হয়তো আপনার জানা থাকবে, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা হলো ভোলা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি কোথায়? বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রামের বাড়ি রায়পুরা, নরসিংদীতে অবস্থিত। মতিউর রহমান কার বাড়ি? মতিউর রহমানের বাড়ি রায়পুরা, নরসিংদীতে অবস্থিত। কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল? পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি। ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন মতিউর রহমান। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? সিপাহী হামিদুর রহমান, বা আপনি হাসি নামে মনে রাখতে পারেন। হাসি হাতে হামিদুর রহমান আর দন্তের সাথে সিপাহী, মানে হাসি সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নৌবাহিনীতে কাজ করতেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার ছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে? মুন্সি আব্দুর রউফ প্রথম বীরশ্রেষ্ঠদের মধ্যে শহীদ হন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মনোযোগ সহকারে পড়বেন। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর মতো পশ্চিম পাকিস্তানিদের সহায়তাকারী বাহিনীর নাম কি? মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর মতো পশ্চিম পাকিস্তানিদের সহায়তাকারী বাহিনীর নাম আল বদর ছিল পশ্চিম পাকিস্তানিদের সহায়তাকারী বাহিনীর নাম। যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কোথায় বন্দী করে রাখা হয়েছিল? এটি পাকিস্তানের করাচির শহরের মেওয়ালি কারাগারে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, আপনার যে কোনো পরীক্ষার জন্য এটি মনে রাখার চেষ্টা করবেন। পাকিস্তানের করাচি শহরের মেওয়ালি কারাগারে এটি আমাদের মহান নেতাকে বন্দী করে রাখা হয়েছিল। শেখ মুজিবুর রহমান কবে মুক্তি দেয়া হয়? শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেয়া হয়? 8 জানুয়ারি 1972 সালে তাকে মুক্তি দেয়া হয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তনকালীন শেখ মুজিবুর রহমান কোন দেশে সফর করেছিলেন? স্বদেশ প্রত্যাবর্তনকালী শেখ মুজিবুর রহমান ব্রিটেন ও ভারতে লন্ডন ও নয়াদিল্লি। ব্রিটেনের লন্ডন এবং ভারতের নয়াদিল্লিতে সফর করেছিলেন।
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? কোথায়? কবে? কোথায়? 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। বাংলাদেশের পতাকা প্রথম কে উত্তোলন করেন? আ.স.ম. আব্দুর রউফ, আ.স.ম. আব্দুর রব প্রথম উত্তোলন করেছিলেন। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথতলা, ভবের পাড়া। বৈদ্যনাথতলা, ভবের পাড়া ছিল মুজিবনগরের পুরাতন নাম। কে বৈদ্যনাথতলার নাম নগর রাখেন? কে বৈদ্যনাথতলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে মুজিবনগর রাখেন। মুজিবনগরের পূর্বে কোন জেলার অধীনে ছিল? মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল? এটি কুষ্টিয়া জেলার অধীনে ছিল বা অন্তর্গত ছিল। অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টর কমান্ডারে বা সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না। চরমপত্র ও জল্লাদের দরবার কি? চরমপত্র ও জল্লাদের দরবার কি? জনপ্রিয় দুইটি অনুষ্ঠান। তৎকালীন সময়ে জনপ্রিয় দুইটি অনুষ্ঠানের নাম ছিল চরমপত্র ও জল্লাদের দরবার। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী সর্বশেষ দেশ। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী সর্বশেষ দেশ ব্রুনাই। ব্রুনাই 1985 সালে বাংলাদেশকে সর্বশেষ স্বীকৃতি দান করে থাকেন। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মহাসচিব ছিলেন উ থান। তিনি মায়ানমারের নাগরিক ছিলেন। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে এ ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। তো ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।